বাংলাদেশ সীমান্তে ভারত কয়েকটা পয়েন্টে নতুন করে সেনাঘাঁটি স্থাপন করতেছে, বিশেষ করে আসামের ধুবড়ি, উত্তর দিনাজপুর এবং পঞ্চগড় সীমান্তে। দীর্ঘ ৫৪ বছর ধরে ভারত কখনো বাংলাদেশকে ঘিরে ফেলার এই ধরনের কোনো ভূমিকা কখনো নিতে আমরা দেখিনি। হঠাৎ করে এই যে ভারত আমাদের এই সীমান্ত এলাকাগুলোতে এতটা অ্যালার্ট এবং এত ভয়াবহ রকমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুরু করেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। দেখেন, এটা তো আসলে নতুন করে এখন আপনি গাঠি কিন্তু যেটা আপনার সংবাদে আসছে, বাংলাদেশের যেটা ইত্তেফাক বা অন্যান্য মিডিয়াতে গুলি আসছে, ব্যাপারগুলিতে আসছে, সেটা কিন্তু ধরেন আমরা কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু এটা সন্দেহ প্রকাশ করতেছিলাম। কারণ আমাদের যখন বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার আগেই উনি যখন ফ্রান্সে ছিল তখন থেকে কিন্তু ওইখানে কিন্তু প্রথম কিন্তু উনি এই বিতর্কিত কিন্তু মন্তব্য প্রথম উনি করছে, ক্ষমতা নেওয়ার আগেই কিন্তু করছে, যে ভারত যদি আমাদের সাথে ওই সম্পর্ক ঠিক মতো না রাখে বা আমাদের কথা যদি ঠিক না থাকে, তাইলে ওরা চিকেন নেক্স নিয়ে সমস্যায় পড়বে, বা যেটা আমরা আমাদের এবং ওদের সেভেন সিস্টার নিয়েও সমস্যায় পড়বে, এই ধরনের কথাও বলছে যে চিকেন নেক, এই ধরনের কথা বলছে। ওইখানে ওদের একটা উইকনেস আছে, ক্লিয়ার কথাটা আমি বলি, যেটা এখন মনে হইছে যে ওইটা সেভেন সিস্টার নিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে না। দেখেন, একজন সরকার প্রধান কিন্তু তখনও কিন্তু হয় নাই, কিন্তু তখন যখন এই কথাটা বলে ফেলছে, অনেক সময় কিন্তু আমরা অনেকেই বলি যে হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যায় কথার মধ্যে, কিন্তু মুখে মানে ভিতরে হয়তো অনেক কিছু থাকে, মুখে কিন্তু অনেক কিছু বলা যায় না, কিন্তু যেটা আমরাও অনেক কিছু কিন্তু ভিতরে আছে মনে মনে, কিন্তু আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি না। সেমলি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম হয়, কারণ মিডিয়ার সামনে সবকিছু বলা যায় না। আন্তরাষ্ট্রের যে ব্যাপারগুলি আছে সেগুলি খুবই সেন্সিটিভ যদি থাকে, অনেক সময় আন্তরাষ্ট্রের ব্যাপারগুলি হইলে নিজে আপনি অসন্তুষ্ট থাকলেও কিন্তু প্রকাশ করা যায় না, টেকনিক্যালি আপনাকে এগুলি মোকাবেলা করতে হয়। ওই থেকে শুরু করে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের একজন সদস্য যে মাহফুজ আলম সাহেব, উনি কিন্তু আপনার ওই যে সেভেন সিস্টার সহ ভারতের পশ্চিমবঙ্গের একটা সাইট সহ বাংলাদেশে কিন্তু একটা ম্যাপ, কিন্তু আসাম সহ একটা ম্যাপ কিন্তু অলরেডি সে প্রকাশ করার পরে যেহেতু সমালোচনা শুরু হলো বাংলাদেশের পক্ষ থেকে, তখন কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে উনি কিন্তু এটা উইথড্র করে নিয়ে গেল। কিন্তু এরপরে কি হলো, আপনার কিছুদিন আগে কি করলো আমাদের প্রধান উপদেষ্টা, পাকিস্তান সেনাবাহিনীর যে সেকেন্ড ইন কমান্ড, উনি আসলো বাংলাদেশে। আসার পরে কিন্তু একটা বইটার মধ্যে কিন্তু ওই যে একটা আপনার সেভেন সিস্টার এবং ভারতীয় যে আগের যে ম্যাপটা আছে, ওই ম্যাপটা সহ একটা বই উপহার দিল। আচ্ছা, এই যে 3টা জিনিস, এর মধ্যে আর কি ঘটনা ঘটলো, আমাদের জামাত ইসলামের যে সেকেন্ড ইন কমান্ড, উনি আমেরিকাতে কিন্তু সাংবাদিকদেরকে বললো যে আমাদের 50 লাখ 5 মিলিয়ন গেরিলা বাহিনী প্রস্তুত আছে ভারতকে মোকাবেলা করার জন্য। আচ্ছা, এই যে পয়েন্টগুলি 3টা, এই কয়েকটা 4-5টা পয়েন্ট, এটা আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু এই কথাগুলি কিন্তু বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা বলছে, যারা বর্তমানে আছে, এর মধ্যে আমাদের পুলিশের ঢাকার যে আপনার কমিশনার, ডিএমপি কমিশনার সাহেব, উনিও কিন্তু বলছে যে ভারত যদি করে তাহলে তাদেরকে হামলা করবে, এইভাবেই বলছে কিন্তু কথাটা। এখন এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এক জিনিস, আর আপনি আমজনতা একজন একটা কথা বলা আর এক জিনিস। কিন্তু আমজনতা কিন্তু যে কোনো মানুষই রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এটা বিএনপির বড় বড় নেতারাও কিন্তু বলে, কিন্তু মানে
বললে ওটা অন্যভাবে তারা ঘুরায় নিয়ে যায়, তারাও কিন্তু উস্কানি বিভিন্নভাবে দিছে। এখন এই যে জিনিসগুলি এরপরে আসছেন এই ক্ষমতার পথ পরিবর্তনের পরেই প্রথমেই কিন্তু পাকিস্তান থেকে সেনাবাহিনীর সদস্যরা আসছে বাংলাদেশে ভিজিটে আসছে। এরপর পরের সপ্তাহে আমাদের দেশের সেনা সদস্যরা পাকিস্তান গেছে। এরপরে আসা দেওয়া কিন্তু চলতেই আছে। এর মধ্যে রিসেন্টলি যে খবরগুলি হলো যে আমাদের ওই যে পাকিস্তান থেকে আইএসএ এর এক প্রতিনিধি আসছিল, কয়েকজন, একজন না, একটা দল আসছিল। আইসা যেটা ওই আমাদের মিডিয়া না বললেও বিভিন্নভাবে ছড়াইছে যে ওরা ওই ইয়াতে গেল দিনাজপুরে, এখানে যে আমাদের বিশ্বযুদ্ধের আগে যখন আপনি এই দেশ এই উপমহাদেশ স্বাধীন হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়া বা পাকিস্তান ভাগ হওয়ার আগে ব্রিটিশ আমলে ওইখানে কিন্তু বিমান ঘাঁটি আছে, যে বিমান ঘাঁটিটা কিন্তু মানে পরিত্যক্ত অবস্থা আছে, ওইটা কিন্তু পরিদর্শন করে আসছে। এখন দেখেন আমাদের দেশের মানুষ মানে ওনারা কি এই জিনিসটা জ্ঞানটা অবশ্যই রাখার কথা, কারণ ভারতের কিন্তু অনেক স্যাটেলাইট আছে, তারা কিন্তু কোথায় কি হচ্ছে বাংলাদেশে কোথায় কি আছে সবকিছু তোরা কিন্তু ওদের নজরে আছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে আইসে ঘুরে ঘুরে দেখে যেতে হবে না, কিন্তু তারা স্যাটেলাইট থেকে সবকিছু দেখতে পারতেছে। এখন এরপরে এই যে এরপরে আসলো কি পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ডার আসলো, না ওইখানে ভারতের একটা টিমও কিন্তু আসছে ওই বিমান ঘাঁটিটা দেখার জন্য বাংলাদেশে। ওই সাইডটা আমি দেখে বলতেছি পরে। ওইখান থেকে সেকেন্ড ইন কমান্ডার আসছে, আমাদের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করছে, আমাদের ইয়ার সাথে দেখা করছে, প্রধান উপদেষ্টার দেখা করছে। এরপরে আবার শুনলাম যে বিমান বাহিনী প্রধান আসছে, বা আসছে কিনা আমি বলতে পারবো না, নৌবাহিনী প্রধান আসবে, এটাও খবরে আসলো এখন যে কিছুদিনের মধ্যে। এইসব ঘটনার কারণে কিন্তু ভারত কিন্তু অনেকটা কিন্তু সচেতন হয়ে গেল। সচেতন হওয়ার কারণে কিন্তু ভারত থেকে কিন্তু একটা প্রতিনিধি দল আসছে সেনাবাহিনীর, আসে কিন্তু ওরা, আমি যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম খবর, যেটা হলো তারা কিন্তু আইসা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু মানে ইয়া দিয়ে গেছে, কিছু আপনার ডকুমেন্ট দিয়ে গেছে যে এই জায়গার মধ্যে এই জঙ্গি ঘাঁটি আছে। এইটা আসলে আমাদের দেশে জঙ্গি ঘাঁটি আছে, এটা আমি আসলে মানে আমাদের চোখে তো এগুলো পড়ে না, এগুলা আর আমরা তো এগুলো বুঝিও না জঙ্গি ঘাঁটি কোথায় থাকে, কারণ আমরা তো যেখানে থাকি মেইন রাজধানীর আশেপাশে থাকি, ওইসব এলাকায় তো জঙ্গি ঘাঁটি থাকে না। এখন যেহেতু ওইখানে প্রত্যন্ত এলাকা, পাহাড় পর্বত আছে, ওইদিকে কি হচ্ছে না হচ্ছে এটা তো একমাত্র আমাদের যাতে রাষ্ট্রীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছে ওনারাই জানে, সেনাবাহিনী জানে, পুলিশ জানে, তারা জানে আসলে আছে কি না। ভারত এটা শুধু বলতেছে, সেটাও বলতে পারবো না। তবে আমাদের যে সরকারের যে কর্মকাণ্ড, কথাবার্তা, ভাই আমরা কিছু করব না বা করতে পারবো না, তাইলে এখানে আমাদের মানে কেন আমরা একবার এক কথা বলতে যাব? আমরা এই কথাটাই কিন্তু বহুতবার বলছি, আমাদের এখানে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা নিজেরাই বলছি যে কেন যাব আমি আরেকজনের সাথে যুদ্ধ করতে, এটা তো আমাদের যুদ্ধ আমাদের দরকার না। আমাদের দেশ শান্তিপ্রিয়, 54 বছরে আমাদের ভারতের সাথে একটা গুলিও হয় নাই। হ্যাঁ, সীমান্তে আপনার বছরে 15-20 জন এই যে আমরা চোরাচালানি মারা গেছে, এটা হলো বিএসএফ মারছে, কিন্তু সেনাবাহিনী তো কোনো সময় একটা গুলিও বাংলাদেশে ছুড়ে নাই, ইন্ডিয়ান সেনাবাহিনীও কিন্তু গুলি ছুড়ে নাই। এখন আইসা এতদিন পরে তৈরি হয় নাই কখনো, এরকম পরিস্থিতি ছিল না, কোনোদিনই ছিল না। আমরা কোন ছোট থাকতে ইলি দেখতেছি, স্বাধীনতার পরে থেকে আমরা সব ইলি দেখতেছি, যেহেতু স্বাধীনতার আগেই জন্ম, স্বাধীনতার পরে থেকে সবকিছু আমরা বুঝতেছি। এখন এইগুলি হঠাৎ করে এই ধরনের মানে সিচুয়েশন কেন গ্রো করলো, এটা তো আমাদের দেশের যারা আমাদের কর্ণধার আছে, যারা এখন দেশ চালাচ্ছে বা দেশের রাজনীতি করতেছে, বিশেষ করে আমি সবচেয়ে বেশি আমি তাদের কি বলবো, যে যেহেতু এটা সরকারটা ধরেন আপনার অস্থায়ী সরকার, যে কোনো সময় যেহেতু একটা নির্বাচনের একটা ডেট দিছে, ডেটটা যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো ওনাদের কিন্তু টাইম বেশি দিন নাই। সেই ক্ষেত্রে বিএনপি, আমরা যেহেতু বড় দল মনে করি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় কয়েকবার ছিল, অনেকবার ছিল বিএনপি, সেই ক্ষেত্রে বিএনপির উপরে কিন্তু একটা বিশাল একটা দায়িত্ব বর্তায়। এখন আমাদের যে বিএনপি যে বড় বড় লিডার আছেন, ওনারা এই জিনিসটা নিয়ে যে কেন কথা বলতেছে না বা কথা বলতেছে কিনা আমরা তাও জানি না। আমি তো মনে করি ওনাদের কথা বলা উচিত, কারণ পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগের অবর্তমানে তারা যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে তো আমাদের ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখার দরকার।
এখন তাদেরকে উচিত যে এই ব্যাপারে তাদেরকে কথা বলা। কারণ হলো যদি কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কোনো একটা অঘটন ঘটে, সেটা কিন্তু আমাদের দেশ কিন্তু এইটার কিন্তু ভার বহন করতে পারবে না আমি মনে করি। কারণ যুদ্ধ কোনো সমাধানও না, আর আমাদের সাথে ভারতের সাথে যুদ্ধ করার মতন ক্যাপাবল কিন্তু আমাদের দেশে আছে কিনা আমি বলতে পারবো না। আমি তো মনে করি নাই। কেন নাই? আপনি তো ইউক্রেন আর রাশিয়ার ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন। ইউক্রেন কে কিন্তু আপনার নেটো বিশ্বের আপনার নেটোতে আপনার 31টা সদস্য আছে, তার সাথে সুপার পাওয়ার তিনটা পারমাণবিক পাওয়ার কিন্তু একসাথে আছে এখানে। সেই পুরা নেটো যত অস্ত্র শস্ত্র ট্রেনিং যা আছে এবং সেনাবাহিনীও নাকি দিছে রাশিয়া কিন্তু প্রায়ই বলে এবং বলছেও, এবং আনঅফিশিয়ালি কিন্তু অনেক সেনা সদস্য কিন্তু ইউক্রেনে যুদ্ধ করতেছে নেটো থেকে গিয়ে। এরপরেও কিন্তু রাশিয়া কিন্তু তাদের রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারতেছে না। কিন্তু সুতরাং আমাদের এখন বিএনপির উচিত যে এই ব্যাপারে তাদেরকে সরব হওয়া। তারাও তো ভারতের বিরুদ্ধেই কথা বলে, বিএনপির নীতি নির্ধারক তারা যদি বিরুদ্ধে কথা বলে, যদি বিরুদ্ধে কথা রাজনীতি পলিটিক্যাল কারণে ভোট ব্যাংকের জন্য, ওই যে ভারত বিরোধিতা করে কিছু ভোট পাওয়া যায় এই একটার জন্য, কিন্তু বাস্তবে যদি চিন্তা করেন আমাদের যদি তাদেরকে তো রাজনীতি করতে হয়, দেশে যদি আজকে সঠিক না থাকে কৃষি নিয়ে রাজনীতি করবেন, এই যে উন্নয়ন করবেন সেই করবেন, কিভাবে হবে উন্নয়ন? আপনি বলবেন ভারত একটা বৃহৎ কান্ট্রি যাদের ওরা সুপার, আপনি বলেন আপনার অর্থনৈতিক দিকে তারা ফোর্থ সারা বিশ্বে, চতুর্থ অর্থনৈতিক। রফিক ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে। আমার এই প্রসঙ্গে আমি আবার ভুলে যাব। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যখন ওই যে পঞ্চগড়ে না ওই বিমান ঘাঁটি যেটা ব্রিটিশ পিরিয়ডের, ওইটার সংস্কার হচ্ছে এরকম একটা দিনাজপুর, সেটা নিয়ে ভারত কিন্তু এখানে ওদের গোয়েন্দার শীর্ষ কমান্ডারদের পাঠিয়েছে এবং তারা সেই স্পটে গিয়ে দেখেছে ওইখানে কিছু হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এবং নতুন করে। যাই হোক, ওরা কিছু ইনস্ট্রাকশন বা কিছু আপত্তি অথবা যে কোনো কিছু একটা তো বলে গেছে, যেটা হয়তো আমরা জানবো না, কিছু একটা তো বলে গেছে। নিশ্চয়ই এটা খুবই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক মনে হয়েছে, বিধায় তারা এই পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের সীমান্তবর্তী এলাকাতে ভারত এই ধরনের পদক্ষেপ নিতেছে, তো সেই হিসাবে আমাদের সরকারের বা আমাদের সেনাবাহিনীর আমাদের কি কোনো ওদের এইটার আপত্তি জানানোর প্রয়োজন নেই? এখন দেখেন, আপনি আপত্তি জানাবেন কিভাবে ভাই? আপনি আপত্তি জানানোর পর্যায়ে তো নাই। আপনি তো প্রথম শুরু করছেন, আপনি শুরু করছেন, এখন তো স্টিল নাও। এই তো জাতিসংঘ অধিবেশন কতদিন হইলো বলেন? কয়েকদিন হইলো মাত্র। ওইখানে আমাদের যে একজন বিগ লিডার যে উনি যে বলে আসলো যে 50,000 আপনার 50 লাগিয়ে আছে ওই মানে যোদ্ধা, এইগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলে আসছে। প্রশিক্ষিত যুবক, আপনি যারা ক্ষমতায় যাওয়ার জন্য মোটামুটি মানে ফাইনাল চিন্তা করছে যে আমরা ক্ষমতায় চলে যাব, তাহলে এইগুলি বলার পরে তাহলে তার দেশে তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা কি করবে না করবে আপনার দেশে তো করতেছে না, তাই না? তাদের দেশে করতেছে, তা আপনিও করেন। আমার রফিক ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম, আপনারটা ঠিক বা আমি নিলাম, ওইটাও আমি বুঝতে পেরেছি, আপনার অবস্থানটা আমি বুঝতে পেরেছি, বাট আমার অবস্থানটা আমি বলছি, আমার দেশে যদি আমি ঘাঁটি করি, হ্যাঙ্গার তৈরি করি, পূর্ণ একটা বিমান ঘাঁটিকে আমি সচল করি, আপনার কি সমস্যা? আপনিও তো আপনার দেশে এখন আমার সীমান্তবর্তী এলাকায় করছেন, সেটা তো আমার অবশ্যই আপত্তি জানানো, প্রতিবাদ করা, তাদেরকে কূটনৈতিকভাবে চিঠি দেওয়া, এই বিষয়গুলো তো আমরা করতেই পারি, আমরা তো একটা স্বাধীন দেশ। না, এখন আমার কথাটা কিন্তু এখানে আসতেছে। দেখেন, যেহেতু এই হ্যাঙ্গারটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে বহুত বছর, যেহেতু বাংলাদেশে চালু করার চেষ্টা করতেছে, এবং আপনি যেহেতু ভারতের সাথে পাকিস্তানের হলো আপনি সবচেয়ে বেশি শত্রুতা, কারণ পাকিস্তান সুযোগ পাইলে কিন্তু ভারতকে আক্রমণ করে। ভারত কিন্তু কোনোদিন আক্রমণ করে না আগে, এটা আপনি দেখেন, আপনি আমাদের বয়স কোনোদিন দেখিনি। আমি ধরে নেব যে ওদের যুদ্ধটা অলরেডি চলছেই, হয়তো থেমে থেমে চলে, কিছুদিন বন্ধ থাকে, পরে আবার চালু হয়, ওরা লেগে আছে এখন। ওদের ওই
ভাইরাসটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনে হয়, এরকম কিছু বুঝাতে চাচ্ছেন আপনি এতক্ষণ যা বললেন। রাইট রাইট রাইট, এই কথাটা আমি বলতেছি, এই কথাটা আমি বলতেছি। দেখেন, ভারতকে কিন্তু কোনোদিনই কিন্তু ভারত কিন্তু কোনোদিন পাকিস্তানে আক্রমণ করে নাই। আপনি দেখেন, আমরা যখন থেকে বুঝি বড় হয়েছি, কোনোদিন করে নাই। ভারত যে কোনো পাকিস্তান যে কোনো একটা আপনি অঘটন ঘটাইছে ভারতের বিরুদ্ধে করাইছে, যে আপনি কতগুলি করেছে, যে আপনার তাজমহল হোটেলে যান কতগুলি লোক মারলো, কিন্তু একটা ছেলে সাধারণ 4-5টা লোকে গিয়া কতগুলি নিরীহ মানুষ। আরে ভাই, ঘটনা ঘটেছে আপনি মুম্বাই হামলার মতো, ইয়াতে তো প্রায়ই হচ্ছে কিন্তু